শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ছাত্র তরুণেরা। তাদেরই একাংশের নেতৃত্বে গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরকমই একটা ব্যাপার ঘটেছিল 1972 সালে, মোটামুটি কাছাকাছি বলা যায় আর কি, মোটামুটি সাদৃশ্য পাওয়া যায়। মুক্তিযুদ্ধের পর তরুণদের নেতৃত্বে গঠিত হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তখন ছাত্র তরুণরা মূলধারার রাজনীতির প্রতি হতাশ হয়ে সমাজ পরিবর্তনের বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য গঠন করেছিলেন জাসদ। তাদের লক্ষ্য ছিল অভ্যন্তরীণ সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আজকের এনসিপির ছাত্র তরুণরাও বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ফ্যাসিবাদ মুক্ত অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কথা বলছেন। এর নাম তারা দিয়েছেন দ্বিতীয় রিপাবলিক। দর্শক, আজকে যে বিষয়ে কথা বলতে চাই, এনসিপি শুধুই কি তারুণ্যের উচ্ছ্বাস? এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, দুই প্রজন্মের। আমাদের সাথে রয়েছেন জনাব আবু আলম শহীদ খান, সাবেক সিনিয়র সচিব, এবং সাথে রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগতম, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু আপনি জাসদের সময়টাও দেখেছেন এবং এনসিপির অভ্যুত্থান যাদের যে জন্ম নেওয়া সেটাও দেখেছেন। দুটার কি মিল দেখতে পান, নাকি এনসিপি আরো অনেক বেশি বাস্তবসম্মত এবং টিকে থাকার মতো? কারণ জাসদ তো এখন আর আমাদের মাঝে নেই। নামের খুব মিল আছে, জাতীয় নাগরিক পার্টি আর জাতীয় সমাজতান্ত্রিক পার্টি। তো ওই অর্থে এনসিপি, আর ওটাও এনসিপি ছিল, ঠিক আছে। তো নামের মিল আছে, কিন্তু ওই সময় একটা স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধের একটা বিশাল পটভূমি ছিল 1948 থেকে 1971। এই পটভূমিটা যদি আমরা চিন্তা করি, এবং জাসদ যারা করেছেন তারা একটা সংগ্রামের মধ্যে ছিলেন। তাদের যে নেতা, যাদের তাত্ত্বিক নেতা বলা হয়, সিরাজুল আলম খান, 1962 আগে থেকে রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে সচল ছিলেন, এবং 62 থেকে তিনি এই স্বাধীনতা এবং স্বাধীনতা নিয়ে কাজকর্ম করা, সেল গড়ে তোলা, এসব কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। পরে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন তারা যে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বিএলএফকে সংগঠিত করেছিলেন। 4 জনের মধ্যে 3 জনই জাসদের সাথে যুক্ত হয়ে পড়েন কোনো না কোনো কারণে। তো এই সব মিলিয়ে তাদের যে যখন জাতীয় সমাজতান্ত্রিক দলটা গঠন করা হয়, তখন কিন্তু একটা তাদের পিছনে 10 বছর, 12 বছর, 15 বছরের একটা কাজ ছিল। এবং তারা এর আগে বেশিরভাগই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ রাজনীতির সাথে ছিলেন, ছাত্রলীগে ছিলেন, বেশ এই কাজটা করছিলেন তারা। এবং তখন যদি আমরা খেয়াল করি, তখন আমাদের যারা জাসদে যোগ দিয়েছিলেন, তখন আপনার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা এসেছিলেন, মুক্তিযুদ্ধের কমান্ডার, বিএলএফের অধিকাংশ কমান্ডার নর্থ বেঙ্গল এবং চিটাগং অঞ্চলে, আপনার খুলনা অঞ্চলে, এমনকি ঢাকার যে ছাত্রলীগ অফিস ছিল, যেটা সরকারি ছাত্রলীগ পরে হয়, তারা সেই অফিসটাও তাদের দখলে রাখতে পারেনি, বলাকা ভবন, সেটাও কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল। তো ওদের শক্তিটাকে আমি বোঝার চেষ্টা করছি, যে বড় একটা শক্তিমত্তা নিয়ে তারা মাঠে নেমেছিলেন, একটা দল গঠন করেছিলেন, এবং ওই দল নির্বাচনে কেমন রেজাল্ট করেছিল সেটা তো আমরা আলোচনা করতেই পারি। কয়েকটি আসন জিতেছিল, বাট বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ, রাজশাহী ইউনিভার্সিটি বাদে, রাকসু বাদে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মেবি 95%, আরও বেশি হতে পারে, তারা নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ছাত্র সংসদে তারাই ছিলেন। তো তাদের কিন্তু একটা বড় ধরনের সংগঠন ছিল, এবং সেই সংগঠনটা তারা গড়ে তুলতে পেরেছিলেন, এবং খুব দ্রুত তার সাথে তারা সারা দেশেই বিস্তৃত হয়েছিলেন। তো এই অবস্থায় 75-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো, তখন তারপরের যে রাজনীতি আর আগের রাজনীতি, সেই আগের রাজনীতিতে তারা খুব সচল, এবং অ্যান্টি মুজিব যে রাজনীতি, অ্যান্টি বাকশাল যে রাজনীতি, অ্যান্টি ফ্যাসিস্ট বলতে পারেন, বা স্বৈরতন্ত্র বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের অনেক উত্থান ছিল, এবং তারা উত্থানের মধ্যেই গেছেন, এবং অনেক লোক ক্ষয় হয়েছে তাদের, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। 75-এর পরে একই রাজনীতি তারা করার চেষ্টা করলেন, কিন্তু তখন তারা দিন দিন দুর্বল হতে থাকলেন। এটার অ্যানালাইসিসটা অনেকে করেন, মানে জাসদের লোক যদি থাকতো এখানে, তারা অ্যানালাইসিস করতে পারতো, বা তাদের 2-একটা ডকুমেন্ট আছে যেখানে তারা অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন। একজন জাসদকে কাছে থেকে দেখা বা ছাত্র হিসেবে দেখা, আমার কাছে যেটা মনে হয় যে তাদের ডিপার্চার ফ্রম ডেমোক্রেটিক পলিটিক্স,
17ই মার্চে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন এবং ওখানে একটা আক্রমণ হলো এবং পাল্টা আক্রমণে পাল্টা ব্যবস্থায় রক্ষী বাহিনীর গুলিতে অনেকে নিহত হলেন। তখন তারা একটা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, তারা একটা গণবাহিনী বানালেন। এই গণবাহিনী দিয়ে তারা গ্রাম থেকে শহর ঘেরাও করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মাও সেতুং কিংবা ভিয়েতনামের মতো চে গুয়েভারা, মানে তাদের অনেক আদর্শিক নেতা ছিল, তারাই নেতা ছিল। চে খুব পপুলার ছিল, চে গুয়েভারা, মাও সেতুং খুব পপুলার ছিল, লেনিন স্টালিনও খুব পপুলার ছিল। তো এই আন্দোলনে তারা যখন চলে গেলেন আন্ডারগ্রাউন্ডে, তখন তারা ডেমোক্রেটিক পলিসিটাকে আস্তে আস্তে সরে গেলেন এবং শেখ মুজিবের নিহত হওয়ার কারণে তাদের সাথে যারা ছিল ওই সময় অ্যান্টি মুজিব যে ফোর্সেস ছিল, এখন তাহলে 1970-র একটা ভোটের চিত্র দেখতে হয়, স্ট্যাটিস্টিক্স। 1970-তে কিন্তু আওয়ামী লীগ 74 পয়েন্ট সামথিং, মানে আপনি 75% ভোট পেয়েছিল নৌকা মার্কা, এবং 25% ভোট কিন্তু অন্যান্য দল পেয়েছিল। অন্যান্য দল বলতে মৌলানা ভাসানী যেহেতু নির্বাচন করেনি, প্রোগ্রেসিভ দল খুব বেশি একটা ছিল না। অন্যান্য দলের মধ্যে জামাতি ইসলামী, ইসলামী ডেমোক্রেটিক লীগ, এইরকম অনেক দল ছিল, মুসলিম লীগ তারা ছিল, তারা পেয়েছিলেন। সো এই যে জাসদ গঠন হওয়ার পরে তাদের ছাতার সাথে বা তাদের সাথে যারা হাঁটছিলেন, 75-এ তো তাদের গোল অ্যাচিভ হয়ে গেছে এবং তাদের উপর যে নিষেধাজ্ঞা ছিল রাজনীতি না করার, সেটাও তুলে নেওয়া হয়েছে। সুতরাং তারা তাদের রাজনীতিতে ফিরে গেছেন। জাসদ একটু দুর্বল হয়েছে এবং এই যে গণবাহিনী করা, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করা, যুদ্ধ করা অস্ত্র নিয়ে, সেটা তারা আর কন্টিনিউ করতে পারেনি। যুদ্ধ করে দখল করা রাজধানী, আর একটা চেষ্টা হয়েছিল 7ই নভেম্বর বিপ্লব করার, সেটাও আমরা জানি। সেই বিপ্লবও শহীদ মিনারে একজন জেনারেলের যাওয়ার কথা ছিল, এমন যেমন শহীদ মিনারে একটা শপথ গ্রহণের ব্যাপারটা পরে এখন আলোচনা হয় না, ওইটাই একটা সুযোগ ছিল বাংলাদেশের জীবনে, একবার সুযোগ এসেছিল একটা বিপ্লবী সরকার করার। অনেকগুলো মিল যেন 50 বছর অনেক শহীদ মিনারে যে জেনারেল জিয়াউর রহমান ওখানে যাবেন, বক্তব্য রাখবেন, জেনারেল জিয়া, রব, জলিল, তাহের, এরা বক্তব্য রাখবেন, ওখানে একটা সরকার গঠন করা হবে, গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার, এসব অনেক প্ল্যান ছিল, বাট ওটাও ব্যর্থ হয়ে যায়। এরপরে আবার তারা একটা অভ্যুত্থান করার চেষ্টা করেন, তখন তারা গ্রেপ্তার হন এবং পরে কর্নেল তাহের সহ অনেকের ফাঁসি হয়ে যায়। এই সব মিলে জাসদ তখন এখন তো খণ্ড বিখণ্ড। ফরিদুলের কাছে একটুখানি জানতে চাচ্ছি, 50 বছর পর বাংলাদেশের তরুণরা আরও এরকমই নতুন চেতনা বা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপি গঠন করলো। অনেকেই বলেন জাসদের মতো হয়তো তাদেরও এটা শেষ হয়ে যাবে। যেমনটা আমরা আজকে বিষয়ে আমি রেখেছি যে তারুণ্যের উচ্ছ্বাসই কি শুধু একসময় কিছুটা দমিত হয়ে যাবে, তারুণ্য যেমন একটা সময় পরে চলে যায়, নাকি আসলে আপনাদের আটঘাট বেঁধে নামা বা রাজনৈতিক দূরদর্শিতা জাসদ থেকে অনেকখানি আলাদা? কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে এইটা ধরেন একটা মিল আমরা দেখতে পারি জাসদ এবং এনসিপির সাথে, সেটা হচ্ছে যে প্রধানত তরুণরা এই দলগুলো করছে, এটা একটা মিল দেখতে পারি। এর বাইরে সময়, এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। প্রেক্ষাপট এবং রাজনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক লক্ষ্য কোনোটার সাথেই কোনোটার আসলে মিল নেই। অতএব ওইটাকে দিয়ে এটাকে বিচার করা এটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। কারণ জাসদ ধরেন মুক্তিযুদ্ধের মধ্যে যে তরুণরা মুক্তিযুদ্ধের মধ্যে ছিলেন, তাদের মুক্তিযুদ্ধ ফেরত একটা অংশের নেতৃত্বে জাসদ হচ্ছে, এইটা একটা মানে ডিফারেন্ট সিনারিও। কিংবা এখানে সিরাজুল আলম খান আগে থেকে উনি যেটা বলছিলেন যে আগে থেকে কাজ করছিলেন, বা প্রায় 62 সাল কিংবা তারও আগে থেকে উনি কাজ করছিলেন, নিউক্লিয়াস যখন হয় এরপর থেকে, মানে তো এখানে একটা আলাদা ধরনের পরিস্থিতি ছিল। বাংলাদেশ একটা ধরেন পরাধীন মানে ভূখণ্ড ছিল, তো পরাধীন ভূখণ্ডে স্বাধীনতার জন্য লড়াই করার জন্য অনেক অনেক ফর্ম থাকে। তখন 60-এর দশক 70-এর দশক পৃথিবীব্যাপী সমাজতন্ত্রের একটা ব্যাপক জোয়ার। তখন সমাজতন্ত্র করাটা হচ্ছে গিয়ে এক ধরনের, সমাজতন্ত্র না করাটাই এক ধরনের তরুণদের জন্য প্রায় অপরাধের পর্যায়ে, অপরাধের পর্যায়ে পড়ে। আমি যেটা মানে যতটুকু আমার দিয়ে আমি বুঝতে পারি আর কি, মানে যেই সময়টা আছে ওই সময় সমাজতন্ত্র না করাটাই প্রায় অপরাধের পর্যায়ে। যেমন ধরেন আমরা গত 15 বছর যে পার করে এসেছি, এটার ভিতরে আমি 2টা জিনিস ফেস করেছি। এটা অনেকেই স্বীকার করবে, অনেকেই অস্বীকার করবে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা জিনিস ফেস করছি। একটা হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা না বলা কিংবা না দাঁড়ানো, যার যার সামর্থ্য অনুযায়ী, এইটা একটা ব্যাপার। আর হচ্ছে যে
কোনো প্রচলিত রাজনৈতিক দল না করা। ওই যে আই হেট পলিটিক্স যে ব্যাপারটা ছিল, আই হেট পলিটিক্স মানে হচ্ছে কিন্তু আমি রাজনীতি ঘৃণা করি বিষয়টা তা না, যে সিস্টেমটা আছে, যেই রাজনীতিটা আছে ওইটাকে আমি ঘৃণা করি, আমি একটা নতুন সিস্টেম চাই, একটা নতুন রাজনীতি চাই। সো ওই জায়গা থেকে ধরেন তাদের মানে, এবং জাসদের যেটা হচ্ছে যে জাসদ বিপ্লব করতে চেয়েছে, এনসিপি তো বিপ্লব করতে চায় না, এনসিপি একটা সংস্কার চায়, একটা সংস্কারপন্থী দল কিংবা একটা বাংলাদেশপন্থী দল। যে তখন স্বাধীনতা সংগ্রামের পরে সবার হাতে অস্ত্র ছিল, স্বাভাবিকভাবেই ধরেন সরকারও ধরেন রক্ষী বাহিনী করছে। সেকেন্ড রিপাবলিক এর সাথে ব্যাপারটা আসলে কিভাবে বলবেন? আচ্ছা, সেকেন্ড রিপাবলিকের ব্যাপারটার সাথে স্বাধীনতা সংগ্রামের কোনো ইয়ে নাই, মানে কি বলে যে ওইটার সাথে এটার কোনো কি বলে যে কানেকশন নাই। তারাও একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত চেয়েছিলেন, আপনারাও তো সেটাই চাইছেন না, মানে সমাজতন্ত্র করতে চেয়েছে তারা, একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কথা বলেছে, একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। তখন ওই যে সমাজতন্ত্রের যে ঢেউ পৃথিবীব্যাপী, এখন ওইটা নিয়ে আসলে আমি সমালোচনা করতে চাই না, মানে এটা নিয়ে সমালোচনা করলে আসলে কিছুটা এত অল্প পরিসরে এটা সমালোচনা করাও সম্ভব না। তো ওইটার সাথে আমাদের সেকেন্ড রিপাবলিকের যে ব্যাপারটা, সেকেন্ড রিপাবলিক আমরা বলছি যে ধরেন বাংলাদেশের যে রিপাবলিক গঠন হয়েছে, এই গঠনের প্রক্রিয়া, গঠনের সময় এবং এর পরে যেটা গেল, মানে ধরেন রিপাবলিক কি, রিপাবলিক একটা রাষ্ট্র, তো একটা রাষ্ট্র আপনার পয়সায় চলে, হ্যাঁ, এবং এই রাষ্ট্র আপনার পয়সায় ধরেন একেবারে রাষ্ট্র তার সুই থেকে শুরু করে একেবারে স্যাটেলাইট পর্যন্ত সব কিছু কেনে। তো আপনার পয়সায় চলা যে রাষ্ট্র, ওই রাষ্ট্র আপনার নিরাপত্তা দেওয়ার জন্য যে বাহিনীকে আপনি বেতন দেন এবং আপনার নিরাপত্তার জন্য যে বাহিনীকে আপনি অস্ত্র এবং গুলি কিনে দেন, ওই বাহিনী আপনার ছেলেদের বুকের উপরে গুলি করছে। তাহলে এটা তো আসলে পরিষ্কারভাবে যে এই রিপাবলিক আসলে ফেল করছে। পৃথিবীতে বহু গণতান্ত্রিক আন্দোলনের পরে বহু জায়গাতে সেকেন্ড রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক একটা আইডিয়া, সেকেন্ড রিপাবলিক মানে নতুন রাষ্ট্র গড়ে তোলা ব্যাপারটা এরকম না, এটা একটা আইডিয়া যে এই রিপাবলিকটার মধ্যে আমরা ছিলাম 50 বছর, এটার মধ্যে এই প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে, আমাদেরকে একটা নতুন যাত্রা শুরু করতে হবে। এইটা হচ্ছে যে আইডিয়ার জায়গাটা। সেই জায়গা থেকে পৃথিবীতে বহু জায়গাতে সেকেন্ড রিপাবলিক হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অন্য কোনো পথ তো 2011 সালের পরে ছিল না, আইদার একটা ধরেন মনে করেন যে সশস্ত্র সংগ্রাম অথবা একটা গণ অভ্যুত্থান, এর বাইরে তো আসলে বাংলাদেশকে ওইখান থেকে বের করার আর কোনো পথ ছিল না। আমরা মানে এই আলোচনা আমরা বহু জায়গায় করেছি, তখন আমাদেরকে টিভিতে যেহেতু ডাকা হইতো না কিংবা টিভিতে এই কথা বলার সুযোগ ছিল না, আমরা এই গল্প বিভিন্ন আড্ডায়, বিভিন্ন পাঠচক্রে, আমরা ধরেন বিশ্ববিদ্যালয়ে যাইতাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেয়ে আমরা গোপনে এক জায়গায় বসতাম, আবার বাইরে দুইজন দাঁড়ানো থাকতো, ছাত্রলীগের ছেলেরা দেখলে আমাদেরকে মারতে আসবে। তো কিন্তু আমরা আলাপটা কী করতাম, আলাপটা ছিল হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র, যে এটাকে যদি আপনি একটা ট্রেন ধরেন, এই ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে এবং এটা যতদূর এবং চলতেছে, ও রানিং, একটা লাইনচ্যুত ট্রেন যদি চলতে থাকে, ও যতদূর যাবে তো ধ্বংস করতে থাকবে। অতএব এটাকে এই মুহূর্তে থামানো দরকার, থামায় ওটাকে ট্র্যাকে আনা দরকার, ট্র্যাকে এনে এটা চলতে থাকবে, সমস্যা হবে, এটা ঠিকঠাক করবে, আবার চলবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে মানে এই ট্র্যাকে যে আপনি আনলেন, ওইখান থেকে একে যে ট্র্যাকে আনলেন, ট্র্যাকে এনে যদি যাত্রা শুরু করে, এটা আলটিমেটলি একটা সেকেন্ড রিপাবলিক। এটা আপনি ঘোষণা দেন বা না দেন, এখন এই ঘোষণা দিতে অনেকের অনেক আপত্তি থাকতে পারে, ঠিক আছে, অনেক ব্যাপার থাকতে পারে, কিন্তু আলটিমেটলি এটা একটা সেকেন্ড রিপাবলিক। মানে ধরেন বাংলাদেশে যে পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, বাংলাদেশ এরপরে আসলেই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে বাংলাদেশ অলরেডি প্রবেশ করে ফেলেছে। হ্যাঁ, আপনি ধরেন বলতে পারেন যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে একটা খিলাফত কায়েম করতে চাই, এটা আপনি বলার জন্য বলতে পারেন, কিন্তু আমরা কি কোথাও বলেছি যে আমরা খিলাফত কায়েম করতে চাই? আমরা কেন পরিবর্তন করতে চাই, কি পরিবর্তন করতে চাই, সেটা আমরা বলেছি। কেন এটার মধ্যে প্রবলেম আছে, এটার গঠন প্রক্রিয়া, এটা যেভাবে চলেছে, এটা এই সংবিধানকে ব্যবহার করে এখানে বাকশাল প্রতিষ্ঠা করা গেছে, এই সংবিধানকে ব্যবহার করে এইখানে সেনা শাসন এসেছে, এই সংবিধানকে ব্যবহার করে এখান থেকে ভোট কেড়ে নেওয়া গেছে, এই সংবিধানকে ব্যবহার করে এখান থেকে যা ইচ্ছা তাই করা গেছে, এইখানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই সংবিধান তো সেটা আটকাতে পারেনি। এখানে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, এককভাবে ভোট হয়েছে, সব সংবিধান অনুযায়ী বৈধ। সংবিধানে লেখা থাকলেই কি সব আসলে হয়? সেটাকে আমরা দেখেছি, যা লেখা আছে সংবিধানে সেগুলোকে মানা হয়েছে। সংবিধানে যা লেখা আছে সেটাই তো হয়েছে, তার মানে হচ্ছে সংবিধানে ওইটাই লিখতে হবে যেটা আপনি করতে পারবেন না। সংবিধানে যা আছে সব মেনেছে বিগত সরকার, সবই তো মেনেছে, সব সংবিধান অনুযায়ী বৈধ। তো এখানে একমত হওয়া খুব কঠিন, কারণ সংবিধান লঙ্ঘন করা হয়েছে। মূল অভিযোগটা হলো আপনি সংবিধান লঙ্ঘন করছেন। মানে একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী আপনি চলবেন। সংবিধানে বলা নেই যে আপনি রাতের বেলা ভোট করেন, সংবিধানে কোথাও কোনো অক্ষরে বলা নেই। সংবিধানে বরঞ্চ বলা আছে যে একটা নির্বাচন হবে, একটা নির্বাচন কমিশন থাকবে, এবং নির্বাচন কমিশন যে ভোটের আয়োজন করবে সেখানে সকল রকমের সহযোগিতা যিনি গড থাকবেন, জিওডি, গভর্নমেন্ট অফ দ্য ডে, তো সুতরাং তিনি সবল রকম সহযোগিতা করবেন, এবং নির্বাচনে আলাদা বিধিবিধান আছে। এখন সেই সব বিধিবিধান এখনও আছে। একই বিধিবিধানে আপনি 91-এ ভালো নির্বাচন করা সম্ভব হয়েছিল, তখন সরকার স্বৈরাচার হয়নি।
96-এ একটা দুটা নির্বাচন করতে হয়েছিল, মানে তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য একটা এবং 12 জন আরেকটা। তো তখনও কোনো অসুবিধা হয়নি। 2001-এ হয়েছে, 2008-এও একটা ভোট হয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকার মানে আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে সংবিধান আছে, দলীয় সরকার আছে, বিগ প্রবলেম। দলীয় সরকার সংবিধান মানে না। কিন্তু এখন ওনারা এনসিপির যে চায় বৈষম্যহীন সমাজ, এটা সমাজতন্ত্রের কাছাকাছি। নামে সমাজতন্ত্র না, সমাজতন্ত্র আমাদেরও ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেখানে আমরা বৈষম্যহীন সমাজ, খুব কঠিন, খুবই গুরুতর একটা আদর্শ এবং খুব চ্যালেঞ্জিং, এবং বৈষম্যহীন সমাজ করতে হবে। আর এটা কত বছরে হবে, কয় হাজার বছর লাগবে আমি কিন্তু জানি না, আই এম নট শিওর। বৈষম্যহীন সমাজের জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু রক্ত দিতে 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 বৈষম্যহীন সমাজ করতে পারেনি। আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, গণতন্ত্র থাকবে, যেটা উনি বলছেন যে রাতের বেলা ভোট হবে না, ভোট কেড়ে নেওয়া হবে না, ভোট কেন্দ্র দখল করা হবে না, হ্যাঁ, আপনি সিল মারবে না কোনো লোকজন। তো ভোট তো আপনাকে করতে হবে এবং ভালো ভোট করতে হবে, যেটা ইনু সাহেবের সরকার ইচ্ছা করলে 90 দিনের মধ্যে একটা ভালো ভোট করতে পারেন। ভালো ভোট, ভালো ভোটের মধ্যে ভোটাররা, এখন ভোটারদের এডুকেশন কি আছে, ভোটাররা কি চান, কৃষকরা কি বুঝে, শ্রমিকরা কি বুঝে, রিক্সাওয়ালা কি বুঝে, ছাত্ররা কি বুঝে, আমরা যদি এরকম বোঝার মধ্যে থাকি তাহলে তো হবে না। আমরা 1970 সালে এক ব্যক্তি এক ভোট চালু হয়েছে এদেশে, তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। ভোট একটা ইম্পর্টেন্ট এজেন্ডা, মানবিক বাংলাদেশ চাই আমরা, সেটা ওনাদের এজেন্ডা আছে, নিশ্চয়ই থাকার উচিত। আরেকটা ছিল বহুত্ববাদ, সেটা কিন্তু এনসিপি কেটে দিছে। এই বহুত্ববাদ নিয়ে আমার বোঝার চেষ্টা করতে হবে। আমরা চাই না যে ধর্মনিরপেক্ষতা চাই না, ধর্মনিরপেক্ষতা নিয়ে নানান কথা। বহুত্ববাদ আমি কাটলাম কেন? বহুত্ববাদ নিয়ে তো আপনারা অনেক কথা বলেছেন, বহুত্ববাদ আপনাদের ক্লাসেও আলোচনা হয়েছে, আপনাদের অনেকেই বহুত্ববাদ নিয়ে আগে কথা বলেছে। বহুত্ববাদ কেটে দিলাম কেন? বহুত্ববাদ হলে কী অসুবিধা? আমরা কাটছি কেন কাটছি? এসব নিয়ে সামনে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। নতুন দল যাক, যেতে পারে। আমি যেরকমটা বলছিলাম যে জাসদের একটা সুবিধা ছিল যে তারা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দলটা করেছিল, তো তাদের সবখানে কাজ ছিল। এটা তো সত্যি যে এনসিপির সবখানে কাজ ছিল না। এনসিপি যখন অভ্যুত্থান করছে তখন তাদের কাজ হয়েছে, বিস্তৃত হয়েছে। আমি গ্রামে যাই, গ্রামে থাকি, এই যে গ্রাম থেকে এসে আপনার সাথে টক শো করছি। আমি কালকে 4টা চায়ের দোকানে বসছি, এনসিপির কোনো খবর নেই। আমি মানুষকে জিজ্ঞেস করি কী খবর আছে, আওয়ামী লীগ সব পালায় গেছে, বিএনপি কী করতেছে, বিএনপি সব চাঁদাবাজি করতেছে। আমি নতুন একটা দল হয়েছে, তাদের খবর কী? বলে স্যার ওরা তো কেউ এদিকে আসেনি। এটা হলো কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থা, গ্রামের অবস্থা। সুতরাং ওই জাসদের সময় ওরা যে সমর্থনটা পেয়েছিল সারা দেশব্যাপী, সেটা একটা বড় সমর্থন ছিল। ওনাদেরও সমর্থন হবে, ওনারা নিশ্চয়ই যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন। বাট এই যে দলটা গড়ে তোলার মধ্য দিয়ে ওনারা কিন্তু অনেকগুলো সমস্যাও ক্রিয়েট করে ফেলছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, কিন্তু আমরা 100 গাড়ি বহর নিয়ে আমার এলাকায় শোডাউন করব, ঠিক আছে না? তো ওইটা একটা সমস্যা। আপনি চাঁদা, মানে আপনি ইফতার পার্টি করবেন। জাসদের ওই সময় রমরমার সময় যে কোনো জায়গায় ইফতার পার্টি করতো, কোনো ইফতার পার্টি কোনো দিন ওরা হোটেল 5 স্টার হোটেলে করেনি। আপনি আরও অনেক জিনিস আছে যেগুলো আলোচনা করার দরকার নেই, নিশ্চয়ই ওনারা শুধরাবেন। বাট এই যে ইয়াং লিডারশিপ পর্যায়ে আপনি জাসদের সময় ওই সময় চিন্তা করেন, জাসদের 3, 4, 5 বছরের মধ্যে কেউ এরকম কোনো অভিযোগ আনতে পারেনি যে এই লিডাররা এই কাজ করতেছে। আপনারা আসলে প্রচলিত রাজনীতি যে প্র্যাকটিস, সেটার বাইরে কি করছেন নতুন দল হয়ে? ধরেন সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা ছোট্ট উদাহরণ দিই, যে গতকালকে আমাদের একটা খসড়া গঠনতন্ত্র করতে হয়েছে, একটু তাড়াহুড়া করে, কিছুটা তাড়াহুড়া করে করতে হয়েছে। মানে আমাদের আগামীকালকে নির্বাচন কমিশনে আবেদন করার সর্বশেষ তারিখ। তো ওইখানে একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের একটা রেজুলেশন করা, আমাদের কমিটিতে পাশ হওয়া রেজুলেশন করা একটা গঠনতন্ত্র জমা দিতে হবে। তো ওই গঠনতন্ত্রের মধ্যে ধরেন আমাদের যারা গঠনতন্ত্র মানে প্রণয়ন করেছেন, প্রণয়ন যে কমিটি, এই কমিটি যে প্রস্তাব রেখেছিলেন সেটা হচ্ছে যে সভাপতি এবং সাধারণ সম্পাদক 2 জন পরপর 2 বার এবং 1 বার বিরতি দিয়ে আরেকবার, মানে মোট 3 বার তারা পদে থাকতে পারবেন। এটা ছিল প্রস্তাব। ওইখানে আমাদের সভাপতি মানে সেক্রেটারি কিংবা ধরেন এখন যিনি আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন, ওনারাই এটাকে বাধা দিয়ে, ওইটা প্রায় পাশ হয়ে যাচ্ছিল এরকম আর কি একটা পরিস্থিতি। ওনারাই বাধা দিয়ে বলছেন যে না, এটা দরকার নেই, এটা আমরা 2 বার শুধু রাখি, আমরা শুধু 2 বার রাখি।
দুইবার রাখলে যেটা হবে যে আরও নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে একটা আইডিয়া, মানে বাংলাদেশে দেখবেন যে আপনাদের নেতাকে এই ধরনের একটা প্রশ্ন তোলা হয়, হ্যাঁ, এবং এই প্রশ্ন তুলে মানে একটা সুপার লিডার লাগবে, একটা সুপার লিডার, একেবারে খুবই সুপার, সে এক ক্যারিশমেটিক লিডার। এই আইডিয়াটা ধরেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আছে। আমরা খুব পরিষ্কারভাবে আমাদের নিজস্ব বোঝাপড়ায় বুঝি যে এই যে আইডিয়া, এই আইডিয়ার ভেতরে একটা ফ্যাসিবাদের বীজ আছে। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীর কোথাও কোনো সুপার লিডার এবং ক্যারিশমেটিক লিডার ছাড়া কোথাও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়নি। যেখানে যেখানে আপনি ফ্যাসিস্ট দেখতে পান, সেখানে সেখানে একজন করে হিটলার পাবেন। দেখবেন ওই রকম ক্যারিশমেটিক এবং সুপার লিডার আছে একজন, যে হচ্ছে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। আমরা আসলে এই জন্য মানে আমাদের দলের মধ্যে এইটাকে প্রথমেই আমরা আসলে বন্ধ করে দিতে চাই, যেখানে কোনো সুপার লিডার আমরা চাই না। এখানে একটা বাঞ্চ অফ লিডারশিপ থাকবে এবং লিডারশিপকে অ্যাকাউন্টেবল হইতে হবে দলের মধ্যে। এটা একটা ডেমোক্রেটিক প্রসেস। আমরা একটা ডেমোক্রেসির জন্য লড়াই করতেছি, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেছি, এবং আমরা মনে করি যে একটা ডেমোক্রেটিক পার্টি ছাড়া ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা সম্ভব না। ধরেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে যদি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, তাহলে উনি প্রধানমন্ত্রীর দুর্নীতির কীভাবে করবেন, তদন্ত করবেন, এবং ওনাকে সরাই দেওয়ার ক্ষমতাও যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে। ইলেকশন কমিশনকে যদি প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং ওনাকে সরাই দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকে, তাহলে উনি সরকারে থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে উনি কীভাবে হারবেন? এই জন্যই বাংলাদেশে কখনোই সরকারে থেকে কেউ নির্বাচনে হারেনি। জনগণের সাথে যে দল কিংবা রাজনৈতিক নেতার যে সম্পর্ক, ওই প্র্যাকটিসের জায়গায় আসলে আচ্ছা, ওইখানে যেটা হয়েছে, আমরা তো মাত্র শুরু করেছি, আমরা এখনো পুরোটা গুছিয়ে উঠতে পারিনি। কিছু হয় না যে আপনি রাস্তায় ধরেন, আমরা যে এই কাজটা এখন যে আমরা কথা বলছি, টকশোটা করার আগে আমরা তো একটা প্রস্তুতি নিয়ে এসেছি, আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো চলতেছে, আমরা অলরেডি ইন দ্য মিন টাইম আমরা নামতেছি। যেমন উনি যেটা বললেন, আমিও ধরেন বিভিন্ন জায়গায় গ্রাম, যদিও আমার বাড়ি শহরে, কিন্তু আমি গ্রামে যাই, আমি গ্রামে গেছি, এবং গ্রামে গিয়ে আমি এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি। গ্রামের মানুষরা বলতেছে যে আমরা তো আপনাদের জন্য বসে আছি, আপনারা আসছেন না কেন? এখন আমরা ঠিক ওনাদেরকে ওইভাবে বোঝাতে পারছি না যে আমরা যে আসার জন্য যেই পরিমাণ প্রস্তুতি এবং যতটুকু সময় দরকার অতটুকু সময় এখনও যায়নি। আমরা এটা আসলে পুরোটা কুলিয়ে উঠতে পারছি, ব্যাপারটা তা না। আমরা গোছাচ্ছি এবং খুব দ্রুতই আমরা একেবারে গ্রামে গ্রামে যাওয়ার জন্য আমাদের কর্মসূচি আসতেছে, যাতে আমরা একদম সাধারণ মানুষের সাথে এনগেজ হতে পারি, সাধারণ মানুষের কাছে যেতে পারি। এবং আমরা খুব পরিষ্কারভাবে দেখতেছি, বুঝতে পারতেছি যে এই রেসপন্স মানুষ আমাদেরকে ওয়েট করতেছে। আবুল মোহাম্মদ শহীদ খান, কি বুঝছেন আসলে এনসিপি কি শুধুমাত্র তারুণ্যের উচ্ছ্বাস, নাকি আসলে দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসতে পারবে, যে বাইনারি একটা ব্যাপার? 3.5 মাসের দল তো আর এখনই বোঝা যাবে না কিছু, তারুণ্যের উচ্ছ্বাস তো আছেই, এবং তারপরে আমরা দেখতে পারবো, যেটা বললেন যে ওনারা যখন গ্রামে গ্রামে যাবেন তখন তাদের কি সমর্থন আছে সেটা দেখতে হবে, এবং তাদের যে ঘোষণা, যেমন ধরেন ভোট ছাড়া তো আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভোটটা তো হতেই হবে, একদম ভালো ভোট হতে হবে, ভোট মানে ভালো ভোট। যেটা কিছু ধারণা, মানে ওনার বক্তব্যের কোনো এগেনস্টে আমি কিছু বলছি না, যে আপনার যে করাপশন চেয়ারম্যান, অ্যান্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান, তাকে কিন্তু প্রধানমন্ত্রী সরাতে পারে না। যত কমিশনের চেয়ারম্যান আছে বর্তমান ব্যবস্থায়, ইভেন শেখ হাসিনা যখন ছিল, ফ্যাসিবাদী হাসিনা বলেন, যাই নাম দেন, তখন উনি কিন্তু তাকে সরাতে পারতো না। তাদেরকে যদি সরাতে হয়, নির্বাচন কমিশনকে, ইভেন কমিশনারকে যদি সরাতে হয়, তাহলে আপনাকে হাইকোর্টের বিচারপতি এবং প্রধান বিচারপতিকে তাকে সরানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল টাইপের কিছু থাকতে হবে। এখন আপনি এই শেখ হাসিনা লাগে না, এখন যদি ডক্টর ইউনূস সাহেব একটু চায়ের দাওয়াত দিয়ে বলেন যে ভাই আপনি একটু যান, দয়া করে, আপনাকে পছন্দ করছি না আমি, তাহলে তো সরে যাবেন। তো দ্যাট ইজ নো চেঞ্জ। জিনিসটা হলো যে যারা সরকার চালাবেন তারা কি করবেন সেটার উপরে নির্ভর করে। এই যে আমি এইসব বুড়ানা বংশ সংবিধান ফেলে দিব, ওইটা করব, এই ঘোষণা করব, আসলে ঘোষণা দিয়ে তো দেশ চলবে না, দেশ সংবিধান দিয়ে চলবে, এবং সংবিধানকে রক্ষা করা হবে এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, যাই পার্টি আছে, যত পার্টি আছে, যিনি পার্টি করতে চান। ইভেন একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সংবিধানকে সুরক্ষা দেওয়া, সংবিধানকে রক্ষা করা। সংবিধানের যদি কোনো জিনিস খারাপ থাকে সেটাকে বাদ দেওয়া। সংবিধানে তো খারাপ থাকে না, সংবিধানের দোহাই দিয়ে অন্যান্য জঙ্গলি আইন পাশ করা হয়। কি ইউনূস সাহেবের সরকার গত 10 মাসে কোনো জঙ্গলি আইন বাতিল করছে নাকি? সেই জঙ্গলি আইন কি স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, কত কথা হয়েছে, এবং শেখ মুজিবের মৃত্যুর যতগুলো কারণ 101টার মধ্যে এটা অন্যতম। তো 74 সালের পরে কোনো সরকার কি এটা বাতিল করছে? এই সরকারও তো এটা ব্যবহার করছে কদিন আগে, ব্যবহার করে মাঝে মাঝে। তো মানেটা কি? মানেটা হলো জঙ্গলি আইন আপনার পছন্দ। আপনার যে রিফর্ম কমিশনগুলো হয়েছে, একটা রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করছে, কিন্তু ওই রিফর্ম কমিশন নিয়ে কোনো আলোচনা হয় না। মানেটা কি? আপনি কাকে ভয় পান?
এনসিপি কেন কথা বলে না এইসব বিষয়ে? কতিপয় জনগণ, আমরা শহরে বসবাসকারী কতিপয় মানুষ বিপ্লব বিক্ষোভ আর করে দিলাম, একটা অভ্যুত্থান করে ফেললাম, তারপরে আমরাই সব কিছু চালাবো, এরকম ভাবাটা চলবে না। কারণ একটা অভ্যুত্থানে 3.5% মানুষ অংশগ্রহণ করে যথেষ্ট। একটা অভ্যুত্থানে বাংলাদেশের টেকনাফের মাঝি মনু মিয়া আর হলো আমাদের তেঁতুলিয়ার পাথর শ্রমিক রাশেদ ও অভ্যুত্থানে অংশগ্রহণ করছিল নাকি? করেনি তো, জানেও না অনেক। ইভেন কি জেনারেল এরশাদের যেদিন পতন ঘটে, যেদিন উনি রিজাইন করেন, ওই দিনও ঢাকার বাইরে উনি একটা বিশাল জনসমাবেশে বক্তৃতা করছিলেন এবং রাত্রে 10:15 সময় 12 মিনিটের সময় উনি হঠাৎ করে রিজাইন করে দিলেন। তার সমস্ত প্রস্তুতি আছে যে আমরা এইভাবে মোকাবেলা করব, রিজাইন করে দিচ্ছেন। তা আমরা যখন এই যে আন্দোলন করি, অভ্যুত্থান যখন অনেক লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, আমাদেরকে হিসাব রাখতে হবে যে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ এটা কখনোই 3.5%-এর উপরে না বা 5%-এর উপরে না। আমার বাইরে কিন্তু আরও 95% মানুষ আছে। তারা কাকে সমর্থন করবে, তারা কাকে করবে, এই জন্যই তো উনি যেতে চাচ্ছেন যে গ্রামে যাবেন, 80,000 গ্রামে যেতে হবে, তাদের সমর্থন আদায় করতে হবে এবং সেই সমর্থনটা ভোটের বাক্সে দিতে হবে, এনসিপির বাক্সে যেন সেটা পড়ে। তখনই এনসিপিকে বলতে পারেন যে আপনি এটা শুধু তারুণ্যের উচ্ছ্বাস নয়। থ্যাংক ইউ সো মাচ ফরিদুল হক। আপনার কথা না শুনে শেষ করাটা ঠিক হবে না, একেবারে 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান নিজেদের রাজনৈতিক যাত্রা নিয়ে। আমি যেটা বলতে চাই যে উনি যেটা বললেন 5%, এটা 5% কিনা আমি জানি না, মানে এটা আমি ওনার সাথে করব না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এরশাদ যখন বক্তব্য দিচ্ছিলেন 90-কে দিয়ে 24-কে ডিসাইড করা ঠিক হবে না। হ্যাঁ, এইটা কারণ বাংলাদেশে 24-এ কী হয়েছে এটা আমরা জানি। আবার মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, এটা ধরেন এখন বলতে গেলে এটা বারবার এটা বলে নিতে হয়, তাহলে আমাদেরকে একটা ধরেন ট্যাগ দেওয়া হয় যে আমরা অ্যাজ ইফ মুক্তিযুদ্ধ বিরোধী। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, সেখানে অফিসিয়ালি মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু 2,12,000 সামথিং। তার মানে কি বাংলাদেশের 2,12,000 মানুষ শুধু মুক্তিযুদ্ধ চাইছে, স্বাধীন বাংলাদেশ চাইছে? নিশ্চয়ই তা না। অংশগ্রহণকারী কত সেটা দিয়ে কিন্তু আসলে আপনার দাবির যে যৌক্তিকতা সেটাকে প্রমাণ করে না, এটা হচ্ছে যে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ফেজে থাকে। সমাজের মানুষের যদি সমর্থন না থাকতো তাহলে এত বড় পরিবর্তন ঘটে না, মুক্তিযুদ্ধের মতো এত বড় পরিবর্তনও ঘটে না, 24-এর মতো এত বড় পরিবর্তনও ঘটে না। সেই জায়গাতে আমরা এই ব্যাপারগুলোতে আমরা সচেতন, আমরা আমাদের মতো করে আমরা কাজ করছি, আমরা পরিকল্পনা করছি। আশা করি বাংলাদেশের মানুষ আশাহত হবে না। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। ধন্যবাদ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশে আসলে সুস্থ রাজনীতির চর্চা হোক এবং যারাই নতুন আসবেন কিংবা যারা পুরনো ছিলেন তারা সকলে জনগণের রাজনীতি করবেন, এই প্রত্যাশা আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।